আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে তাহলে hygroscopic এজেন্ট হচ্ছে কি করবে যে ইয়ে অর্থাৎ পানি শোষণ করবে অর্থাৎ ময়েশ্চার শোষণ করবে। ঠিক আছে? বলা হচ্ছে যে hygroscopic agent used sizing ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এক্সেট্রা এগুলো সাধারণত hygroscopic এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ফাংশনটা কি? It is used to prevent the excessive drying of the warp yarn to use increase the moisture of the yarn. মনে করো যে হাইগ্রোস্কোপিক এজেন্ট মানে কি পরিবেশ থেকে পানি শোষণ করে ফাইবারকে দিবে এবং তাইলে কি সেটার ময়েশ্চারটা ইমপ্রুভ করছে আর আমরা জানি ময়েশ্চার থাকলে সেটার স্ট্রেংথ থাকে খুব বেশি যদি ড্রাই হয়ে যায় সেটা সাধারণত ছিঁড়ে যায় বা স্ট্রেংথটা একটু কমে যায় ইন কেস অফ কটনিয়ান উই নো অ্যাবাউট ইট। এরপরে আসবো টিন্টিং এজেন্ট হিসেবে ব্লু ইউজ করা হয় পাশে দেখতে পাচ্ছি নরমাল ব্লু। টিন্টিং এজেন্টটা কি করবে অর্থাৎ আরো ব্রাইটার করে তুলবে যে শেডটা বা যে ইয়ার্নটা সেটাকে আরো ব্রাইটার করে তুলবে। বলা হচ্ছে প্রিভেন্ট দ্য ডাস্টিং অফ ব্রাইটনেস অফ দ্য ওয়ার্পিয়ান ইনক্রিজ দ্য ব্রাইটনেস অফ দ্য ওয়ার্পিয়ান মানে নোংরা হওয়া থেকে রক্ষা করবে। ইনক্রিজ দ্য ব্রাইটনেস অফ দ্য ওয়ার্পিয়ান ব্রাইটনেস বাড়াবে টু রিমুভ দ্য ইয়েলোইশ কালার অফ দ্য ওয়ার্পিয়ান টু পার্টিকুলার শেড বলা হচ্ছে ফ্রম এ পার্টিকুলার শেড। বিষয়টা কিরকম দেখো ব্লু সাধারণত আমরা সাদা কাপড়ে ইউজ করি তাই না গেঞ্জির কাপড়ে ইউজ করি কেন বিষয়টা হচ্ছে এই ব্লুর একটা ক্ষমতা আছে আমাদের যে 300 থেকে বা 400 থেকে 340 থেকে 800 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থ ভিজিবল ওয়েভলেন্থ এর বাইরে আল্ট্রাভায়োলেট রিজিয়নে তার স্পেকট্রাম সে কি করে এই আল্ট্রাভায়োলেট থেকে ধরে আলোটাকে ভিজিবল স্পেকট্রামে ছেড়ে দেয় যার ফলে কি হয় ভিজিবল স্পেকট্রামে আমাদের আলোর পরিমাণ বেড়ে যায় সেজন্য আমাদের সেটাকে লাশ আরো বেশি ব্রাইট মনে হয় আরো বেশি সাদা মনে হয়। ঠিক আছে এই জন্য কিন্তু আমরা সাদা কাপড় ব্লু দিয়ে থাকি লক্ষ্য করবা। অ্যান্টি মিলডেও আর অ্যান্টিসেপটিক এজেন্ট কি করছে অ্যান্টিসেপটিক মিলডেও যেটা অ্যান্টি মিলডেও অর্থাৎ কোনো প্রকার মিলডেও জন্মাতে দিচ্ছে না সেগুলো যেমন হচ্ছে ফেনল কার্বক্সিলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড দিস ম্যাটেরিয়াল আর ইউজ এস অ্যান্টি মিলডেও আর অ্যান্টিসেপটিক এজেন্ট এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় তারা কি করবে কোনো প্রকার জন্মাতে দিবে না উম, অর্থাৎ টু প্রটেক্ট দ্য ইয়ার্ন ফ্রম ফাঙ্গাস এন্ড ব্যাকটেরিয়া ইট ইজ ইউজ টু প্রিভেন্ট দ্য মিলডেও ফ্রম মিলডেও ফরমেশন কোনো ছত্রাক বা ধরো মিলডেও জন্মাতে দিবে না ইট ইজ অলসো ইউজ টু হেল্প টু স্টোর দ্য সাইজ ওয়ার্প ইয়ার্ন এগুলোকে স্টোর করতে সাহায্য করবে। অ্যান্টিফোমিং এজেন্ট বলা হচ্ছে অ্যান্টিফোমিং এজেন্ট হুইচ আর ইউজ ইন সাইজিং এজ বেনজিন এবং পাইরিডিন যেটা কি করবে প্রিভেন্ট করবে ফোম ফরমেশন করতে দিবে না যে ফেনা হয় ফেনা হলে তো সেটা ইভেন ডিস্ট্রিবিউশন হবে না। ঠিক আছে তাহলে এই যে কেমিক্যাল গুলো আমরা দেখলাম সেই কেমিক্যাল গুলোর নাম এবং ফাংশন এবং কোনটাতে কি ইউজ করা হয় দিস ইজ ইম্পর্টেন্ট ফর সাইজিং। ওকে এখানে কমার্শিয়াল সাইজিং ম্যাটেরিয়ালস গুলো আছে কিছু নাম এখানে আমি দিয়েছি যেমন ক্যাভিয়ল তারপর ইকাসেল এগুলো সব কমার্শিয়াল নাম মানে হচ্ছে বাণিজ্যিক নাম এই নামে সাধারণত ফ্যাক্টরিতে পাওয়া যায় ইকা ওয়াক্স যেমন সাইজিং এজেন্ট পলিভিনাইল অ্যালকোহল কার্বক্সিমিথাইল এর উপর বেস করে অন পটাটো স্টার্চ যেটা কাস্টার সাইজিং এজেন্ট অন গ্লুকানন ম্যানন as well as customized compound smoothing agent roll size ঠান্ডা ইয়েতে অ্যাপ্লাই করা হয় প্যারাফিন সো দিস আর তারপর কি প্রিপ্রিট সিটিএস যেটা সাস্টেইনেবল সাইজিং বেসড অন কাইটোসন উপর বেস করে কিছু সাইজিং এজেন্ট তৈরি করা হয়েছে। সো দিস আর দ্য কমার্শিয়াল সাইজিং এজেন্ট এগুলো ফ্যাক্টরিতে এই নামে ব্যবহৃত হয়। এরপর আসবো আমরা একটু টাইপস অফ সাইজিং কত প্রকার আমরা যদি বলি যে চার প্রকার পিওর সাইজিং লাইট সাইজিং মিডিয়াম সাইজিং হেভি সাইজিং। পিওর সাইজিংটা কি সেটা হচ্ছে যে পোর সরি পিউর পিউর ঠিক আছে ওকে নো প্রবলেম এটাকে পোর বলা যেতে পারে বলা হচ্ছে যে when size percent take up is 3 to 10% this is pure sizing তখন তাকে বলছি লাইট সাইজিং 11 থেকে 16 মিডিয়াম সাইজিং 17 থেকে 40 হেভি সাইজিং 40% অর্থাৎ কি পরিমাণ নিচ্ছে থেকে সাইজিং ম্যাটেরিয়াল নিচ্ছে সে সলিউশন থেকে বা ফাইবার ইয়ানের গায়ে কি পরিমাণ লাগছে সেটার উপর বেস করে কিন্তু এটা করা হয়েছে। তো এখন সাইজিং রেসিপিটা যদি আমরা বলি টিপিক্যাল সাইজিং রেসিপি যেমন নরমাল পিউরের ক্ষেত্রে ওয়াটার প্লাস সাইজিং ইনগ্রেডিয়েন্টস টোটাল 100% দিয়েই করা হয়। লাইট সাইজিং এর ক্ষেত্রে ফ্লাওয়ার যেটা ময়দা আমরা ওই যে অনেক সময় ময়দা পাক দিয়ে পোস্টার লাগাই ইত্যাদি লাগাই কিন্তু তারপর যখন স্কুলে বিভিন্ন প্রকার অনুষ্ঠান আদি হয় সরস্বতী পুজো হয় তখন কিন্তু ওই যে লাল নীল কাগজ লাগাই ময়দা দিয়ে। ফর লাইট সাইজিং বলা হচ্ছে ফ্লোর সাইজিং ফ্লোর সাইজ 100 pound wax 5 pounds
ট্যালো সবই কিন্তু ওই যে জাপানোক্স ট্যালো করলাম আমরা 4 পাউন্ডস। মিডিয়াম সাইজিং এর জন্য এবং হেভি সাইজিং এর জন্য আমরা দেখো টলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এগুলো ইউজ করছি সাধারণত। এরকম ভাবেই আমাদের যে সাইজিং ম্যাটেরিয়ালের বার্তা বা সাইজিং ম্যাটেরিয়াল গুলো প্রিপেয়ার করা হয়। মডার্ন সাইজিং প্রসেস, সাইজিং প্রসেসের ক্ষেত্রে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো খুবই সহজ একটা প্রসিডিউর। সেটা হচ্ছে যে আনসাইজ ইয়ার্ন কি হচ্ছে, একটা ড্রাম গাইড রোলারের ভিতর দিয়ে প্রি ওয়েটিং বক্সে আসতেছে। প্রি ওয়েটিং বক্সে কি হবে যে ড্রাই যেটা রয়েছে শুকনো কাপড় বা শুকনো ইয়ার্নটা সে কি হচ্ছে এখানে ভিজে যাচ্ছে। দেখো ওই শুকনো ইয়ার্নটা যদি সোজাসুজি ইয়েতে দেওয়া হয়, বাতে দেওয়া হয়, তাহলে যেটা হবে মানে আনইউজুয়াল তাড়াতাড়ি যে শুকনাটা কিন্তু তাড়াতাড়ি শোষণ করে নিবে, যার ফলে যেখানে সেখানে আনইভেন ইয়ে হওয়ার সম্ভাবনা আছে, সাইজিং হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য প্রথমে প্রি ওয়াটারিং বক্সে যখন ভিজিয়ে নিব, ভিজিয়ে নেওয়ার পর যখন সাইজিং বক্সে যাবে তখন কিন্তু সবগুলোই সমান পরিমাণ সাইজিং ম্যাটেরিয়াল নিবে। ঠিক আছে, তারপরে সেটা কি হচ্ছে সাইজিং বক্স হয়ে তারপর এই সিলিন্ডার, এগুলো হিটেড সিলিন্ডার, এই হিটেড সিলিন্ডারের ভিতর দিয়ে যেতে যেতে সেগুলো শুকিয়ে যাবে। ওকে, তারপর সেটা গিয়ে আমাদের যে বিম হয়েছে পার বিমে জড়িয়ে যাবে। সো দিস ইজ প্রসেস ফর সাইজিং। আমি যদি বলি, বলা যায় the warp are moved chambers with some return cylinder where were dried with the hot air. ওকে, সেটা সাধারণত হট এয়ার দিয়ে মোস্ট মেশিন ড্রাইভ, যেমন মনে করি এখানে গ্যাস থাকতে পারে, গ্যাস দিয়ে অথবা তেল দিয়ে, হিটার সিলিন্ডারের ভিতরে তেলটা গরম পানি দিয়ে, বা শুধু সিলিন্ডার গ্যাস দিয়ে এক্সেট্রা। কার্ভ বিমস আর গোয়িং অন টু দ্য লুম। সো খুবই সহজ, কি হচ্ছে আনসাইজড ইয়ার্নটা প্রথমে একটু ময়েশ্চার ভিজে যাচ্ছে, তারপর সেটা সাইজিং বক্স অর্থাৎ লাইট পিওর মিডিয়াম যে রেসিপিটা করলাম সেই রেসিপির ভিতর দিয়ে এসে এখানে কি করছে, যখন সাইজিং হয়ে যাচ্ছে সেটা ড্রায়ারের ভিতর দিয়ে সাইজ ওয়ার্কে চলে যাচ্ছে। ওকে, নেক্সট, effect of size on yarn properties. কি কি ইয়ার্ন প্রপার্টিস গুলোকে চেঞ্জ করবে সেটা যদি আমরা দেখি, বলা হচ্ছে যে yarn strength, elongation, flexibility, frictional properties, smoothness, absorbency, weight of yarn, hairiness এগুলো রিমুভ করবে। স্ট্রেন্থ বৃদ্ধি করবে, ইলংগেশন কমাবে, ফ্লেক্সিবিলিটি বাড়াবে, ফ্রিকশন কমাবে, স্মুথনেস বাড়াবে, অ্যাবজর্বেন্সি কমাবে, ওয়েট বাড়াবে, হেয়ারিনেস কমাবে। ওকে, প্রপার্টিজ চেঞ্জ আফটার কি আমাদের কি কি প্রপার্টিজ চেঞ্জ হচ্ছে আফটার সিঞ্জিং, বলা হচ্ছে ইনক্রিজ ইয়ার্ন স্ট্রেংথ, ইলংগেশন, রিডিউস ফ্লেক্সিবিলিটি, রিডিউস ফ্রিকশন, অর্থাৎ এই যে এগুলো হচ্ছে তার প্রপার্টিজ, অর্থাৎ কি কি হবে সেটা বাড়বে কমবে যেটা বললাম। ডিসঅ্যাডভান্টেজ অফ সাইজিং, আমরা যদি ডিসঅ্যাডভান্টেজ অফ সাইজিং দেখি তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি, এখানে আমরা যদি কস্ট অফ ল্যান্ড এন্ড মেশিন ইজ হাই, ওকে, require tools of lot of laborious work, require utility like gas, electricity, and এগুলো তো লাগবেই। Cost of ingredients, the process is long and take less time, the risks of degradation of the yarn, these are the most prominent disadvantage, সেটা হচ্ছে যে risks of the degradation of the yarn, পচে যেতে পারে যদি ভালো মতো না শুকায়। the yarn diameter is increased, definitely diameter increase করবে, যার ফলে যে কাউন্টের সুতা সে অর্থাৎ ইয়ার্ন ডায়ামিটার ইনক্রিজ করলে ফেব্রিক সহ ইনক্রিজ হবে। রিকোয়ারিজ রোবাস্ট লুম, ভালো লুম দরকার হবে, তাছাড়া হবে না। ইনক্রিজ ইয়ার্ন স্টিফনেস, বৃদ্ধি পাবে অর্থাৎ খড়খড়ে ভেঙে যাওয়ার প্রবণতা, ভঙ্গুরতা বৃদ্ধি পাবে, যেমন আমরা ফেব্রিকে যখন মার দেই সেটা কি হয় যে শক্ত হয়ে থাকে। ফেব্রিক নিডস টু বি ডিসাইজ বিফোর ইউজ, need knowledge and information about the size ingredients, there is risk of pollution, আমরা যে এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো পিভিসি বা এই ধরনের জিঙ্ক ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইউজ করছি, দিস আর দা এনভায়রনমেন্টালি হার্মফুল কেমিক্যালস। সাইজিং চেঞ্জ দ্য শেড অফ কালার ইয়ার্ন, তো এই সাইজিং এর ফলে কিন্তু কালার ইয়ার্ন শেডটা চেঞ্জ হয়ে যেতে পারে। 100% সাইজ ম্যাটেরিয়াল ক্যান নট বি রিমুভ, এটা একটা মোস্ট প্রমিনেন্ট ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে এই যে 100% সাইজ ম্যাটেরিয়াল ক্যান নট বি রিমুভ হবে না পুরোটা, এন্ড দ্য সাইজ material presence leads to be uneven dyeing, size material presence leads to be uneven dyeing, যদি size material থাকে তাহলে সেটা কি uneven করবে। ওকে,
তাহলে সেটা আনইভেন আমার কিন্তু ইয়ে করবে, অর্থাৎ ডাইংটা আনইভেন হবে। ওকে, নাও ফ্যাক্টরস অফ রিমুভাল চলে আসছে এক পেজ বেশি। এটা আমাদের এতক্ষণ ধরে যেটা গেল সেটা হচ্ছে সাইজিং। ওকে, সাইজিং কিভাবে করে, কি দিয়ে করে, উদ্দেশ্য কি, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি আমরা দেখলাম। এবার আমাদের কাপড় বোনা হয়ে গেছে। তো কাপড় বোনা যখন হয়ে যাবে তখন আমরা চলে আসবো আমাদের রিসাইজিং। এবার তুলতে হবে, না হলে এগুলো যদি থাকে তাহলে তো আমার ডাইংটা ইভেন হবে না, ডাই পার্টিকেল ভিতরে ঢুকবে না, ইত্যাদি ইত্যাদি। বলা হচ্ছে ডিসাইজিং ইজ দ্য প্রসেস of removal size material apply on the warp threads of a fabric to facilitate the process of weaving and size from stiff, hard and smooth coating warp and enable them to cycle tension during weaving and yarn breakage. তো আমরা কি করছি, যখন যেগুলো উইভিং স্টেজে ইয়ানের উপরে যে সমস্ত সাইজ ম্যাটেরিয়াল গুলো অ্যাপ্লাই করা হচ্ছে সেটা রিমুভ করাই ডিসাইজিং। Objectives of resizing: to remove the starch material from the fabric, to increase the absorbency of the power of the fabric, মানে absorbency increase করা, to increase the affinity of the fabric to the dye and chemical, not dry, to make the fabric suitable for the next process, to increase the luster of the fabric, increase the dyeing and printing. দেখো, আমি যখন ডিসাইজিং পড়াবো তখন সাইজিং না বুঝলে সবাই ডিসাইজিং বোঝে না, সেজন্য আমাদের আগে সাইজিংটা পড়িয়ে নেওয়া হলো, এরপর ডিসাইজিং। তাহলে উদ্দেশ্যটা কি, এখন তুলে ফেলবে, অ্যাবজর্বেন্সি বাড়বে, ডাই অ্যাফিনিটি বাড়বে, সুইটেবিলিটি বাড়বে, ওকে, লাস্টার বাড়বে। These are the things for, আমরা যদি বলি যে কেন সাইজিংটা করব। তো ফ্যাক্টরস অফ সাইজ রিমুভাল এফিসিয়েন্সি, এখানে কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো সাইজ রিমুভাল এফিসিয়েন্সির উপরে প্রভাব ফেলে, যে সাইজটা রিমুভ হবে সেটা কি পরিমাণ রিমুভ হবে। বলা হচ্ছে টাইপ এন্ড অ্যামাউন্ট অফ সাইজ অ্যাপ্লাই, কি পরিমাণ সাইজ অ্যাপ্লাই করা হয়েছে, এটাকে লাইট, মিডিয়াম, হাই। ভিসকোসিটি অফ দ্য সাইজ ইয়ার্ন, সাইজ ইন সলিউশন, এই সলিউশনটার ভিসকোসিটিটা কিরকম। ভিসকোসিটি বলতে সহজ ভাষায় যদি বলি যে সেটার ঘনত্ব এবং আঠালোতা কিরকম। ইজ অফ ডিসলিউশন অফ দ্য সাইজ ফিল্ম অফ দ্য ইয়ার্ন, তো এই যে এটা পানিতে যখন আমরা দিব সেটা কি দ্রুত ডিসলভ হয় কিনা, এটা একটা বিষয়। যে সে ডাঙ্গায় বা যখন ড্রাই থাকবে সে তখন প্রচুর শক্তি দিবে, কিন্তু যখন সে পানিতে চুবানো হবে ফর ওয়েট প্রসেসিং তখন যেন সেটা ডিসলভ হয়ে যায়। তাহলে যেটা যত বেশি ইজিলি ডিসলভ হয়ে যাবে সেটা তত বেশি ভালো। নেচার এন্ড অ্যামাউন্ট অফ দ্য প্লাস্টিসাইজার, কি পরিমাণ প্লাস্টিসাইজার ইউজ করা হয়েছে একসাথে। ফেব্রিক কনস্ট্রাকশন, কি ধরনের ফেব্রিক কনস্ট্রাকশন গঠন করা হয়েছে। তো লুজ ওভেন ফেব্রিক করলে সহজেই দ্রুত সাইজ ম্যাটেরিয়াল গুলো বাইরে বেরিয়ে আসতে পারবে। আবার যদি একটু টাফ ডিজাইন, কমপ্লিকেটেড অর্থাৎ ডিজাইন করা হয় সেক্ষেত্রে অর্থাৎ লুজ এবং আরেকটা যদি টাইট বলি, টাইট ওভেন করা হয় সেক্ষেত্রে একটু সময় লাগে। মেথডস অফ ডিসাইজিং, কিভাবে ডিসাইজিং করবি এবং কিভাবে ওয়াশ করছি, এই বিষয়গুলোর উপর ডিপেন্ডস করছে আমার সাইজিং ইফেক্টটা, ফ্যাক্টরস গুলি। ওকে, তো মেথডস অফ সাইজিং আমরা চলে যাই। কি কি মেথডস রয়েছে, দুটো মেথডস রয়েছে সাধারণত, হাইড্রোলাইটিক মেথড এবং অক্সিডেটিভ মেথড। হাইড্রোলাইটিক মেথডের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং আমরা অনেক বেশি পরিচিত। যেমন রট স্টেপিং মানে পচানো, আমরা গ্রামে পাট পচাই না, সেভাবে অ্যালকালি স্টেপিং, অ্যালকালি দিয়ে, অ্যাসিড স্টেপিং এন্ড এনজাইমেটিক স্টেপিং। অক্সিডেটিভের মেথডের ক্ষেত্রে অক্সিডেটিভ কেমিক্যাল ইউজ করে সেটাকে ডিসাইজিং করা হয়, যেমন ব্রোমাইড ডিসাইজিং, ক্লোরাইড ডিসাইজিং, অ্যামোনিয়াম পারসালফেট ডিসাইজিং, peroxide desizing, etc. These are the oxidative method and hydrolytic method for removal of size material from yarn. এখন দেখো, তখন তো আর ইয়ার্ন থাকছে না, তাই না, তখন তো আমরা ফেব্রিক বুনে ফেলতেছি, তাহলে ফেব্রিক থেকে ওকে দেখো 4 মিনিট আছে, পরে কেটে যাবে, জয়েন করবো আবার। রট স্টেপিং, প্রথমে আমরা চলে আসবো। রট স্টেপিংটা কি, আমরা গ্রামে যেরকম পাট পচাই ঠিক সেভাবেই সেরকমটাকেই বলবো, যে বোঝানোর জন্য একটু বলা হচ্ছে যে starch is removed by rotting, পচানোর মাধ্যমে। It's very oldest method when men cannot know the use of the enzymes or the other special chemicals. তো আমরা যখন ওই পাট জাগ দেই না, বলে পানির নিচে দেই, তখন কিন্তু অটোমেটিক্যালি সেখানে মাইক্রো অর্গানিজম, এনজাইম সৃষ্টি হয় প্রাকৃতিক ভাবে, ঠিক আছে। তো এখানেও আমরা যখন এভাবে পানিতে চুবিয়ে রাখবো তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি এই ধরনের এনজাইম গুলো সৃষ্টি হবে বা এই ধরনের মাইক্রো অর্গানিজম গুলো সৃষ্টি হয়, এটাকে ইয়ে করবে। সো নো স্পেশাল কেমিক্যাল রিকোয়ার্ড, কোনো দরকার নেই। ইন দিস মেথড ফেব্রিক পাস থ্রু এ প্যাডিং ম্যাঙ্গেল
containing warm water 40 to 60 degrees centigrade and the fabric is kept prolonged soaking. তাহলে এটাকে প্রথমে আমরা 40 থেকে 60 ডিগ্রি, অর্থাৎ কোন ফেব্রিকটাকে, যে ফেব্রিকটা বোনা হয়েছে উইথ সাইজিং এজেন্ট যে ইয়ানে আছে সেই ফেব্রিকটাকে আমরা কি করছি 40 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার ওয়াটারের ভিতর দিয়ে পাস করছি এবং সেটাকে অনেক প্রলং টাইম অর্থাৎ অনেক সময় ধরে স্টক করছি ওই ভেজা অবস্থায়। If the warm water is 40 degrees centigrade, then the fabric stored is 24 hour. আর যদি 60 ডিগ্রি হয় তাহলে মোটামুটি 12 hour. Pectin, an organism naturally present in the produced starch liquefying enzyme which is remove the starch, but the starch is not completely removed when the size material is removed. মোটামুটি এখানে যে পেকটিন এবং অর্গানিজম যে সমস্ত এনজাইম ছাড়ে সেগুলো দিয়ে রিমুভ হয়ে যায়, সম্পূর্ণটা হয় না। To remove the more starch and more time is required, but if the fabric is allowed to soak a very long time, then the enzymes may be attack cellulose and afterwards the sizing is complete এবং সেই সাথে আমার ফেব্রিকটাও কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। অনেক সময় ধরে থাকলে পচে যায় না, আমরা বলি যে ফেব্রিক পচে গেছে গা। এই পচে যায় কিভাবে? স্ট্রেংথ ফল করে কিভাবে? স্ট্রেংথ ফল করে এখানে যে সমস্ত মাইক্রো অর্গানিজম বা এনজাইম সৃষ্টি হয় সেটা আমার ফেব্রিকটাকে ড্যামেজ করে দেয়। বলা হচ্ছে হেয়ার টেম্পারেচার ইজ মেইনলি কন্ট্রোলড। মূলত রড স্টিপিং এর ক্ষেত্রে আমরা টেম্পারেচারটাকেই কন্ট্রোল করছি। ওকে, নাও অ্যাডভান্টেজ হচ্ছে নো কেমিক্যাল ইউজ, ক্লিন প্রসেস, কেমিক্যাল চিপ প্রসেস। এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক বড় ফ্লোর স্পেস দরকার হয়, ভেরি স্লো প্রসেস, ডিসকন্টিনিউয়াস প্রসেস এবং সেই সাথে কমপ্লিটলি ডিসাইজিংও মাঝে মধ্যে হয় না। এটা গেল আমাদের রড স্টিপিং অর্থাৎ ন্যাচারাল ওয়াটার স্টিপিং যেটা। এরপরে চলে আসবো আমরা অ্যালকালি স্টিপিং। অ্যালকালি স্টিপিং এর ক্ষেত্রে কি হচ্ছে তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এখানে অ্যালকালি দিয়ে স্টিপিংটা করা হচ্ছে। তো এই অ্যালকালি স্টিপিং এর ক্ষেত্রে আমরা কি করছি, ইন দিস মেথড দ্য স্টার্চ ইজ রিমুভড বাই, অর্থাৎ সাইজ ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো রিমুভ বাই অ্যালকালাইন হাইড্রোলাইসিস। সো ইট দ্য ফেব্রিক ইজ ট্রিটেড 0.4 থেকে 0.6% কাস্টিক সোডা। দিস ইজ মাচ মোর অ্যালকালাইন হুইচ 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 8 থেকে 10 ঘন্টা যখন আমরা রাখছি তখন এখানে অ্যালকালির মাধ্যমে আমার সাইজ ম্যাটেরিয়ালটা রিমুভ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানি স্কাউরিং, এখন স্কাউরিং পড়ি নাই, যাই হোক। অ্যাডভান্টেজটা কি, ইকোনমিক্যালি ইউজ এন্ড চিপ, মার্সারাইজেশন ক্যান বি রান ইন দ্য সেম টাইম, যেহেতু মার্সারাইজেশন একটা প্রসেস যেটা কিনা আমরা একই সাথে ইয়ে দিয়ে করি, কাস্টিক সোডা দিয়ে করি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কনসিডারেবল শ্রিঙ্কেজ মে ওকার। একটা জিনিস লক্ষণীয় যে যখন আমরা কাস্টিক সোডা ইউজ করব তখন কিন্তু শ্রিঙ্ক হবে, ফেব্রিকটা শ্রিঙ্ক করবে অর্থাৎ কুচকে যাবে, ছোট হয়ে যাবে। Precaution বলা হচ্ছে care must be taken, goods not dry up, otherwise the causes partial concentration of the alkali. মনে করো তুমি অ্যালকালি সলিউশনে ভিজিয়েছো, ভিজানোর পর তোমার কোথাও একটু শুকিয়ে গেছে, তাহলে তো আর সেখান থেকে স্টার্চ ম্যাটেরিয়ালটা রিমুভ হবে না। তোমার যে কন্ডিশনটা দরকার সেই কন্ডিশনটা কিন্তু বজায় রাখতে হতো সেখানে, বা হলে রাখলে সেখানে কোনো সমস্যা হবে না।